আমরা বলতে পারি অনুপ্রস্থ তরঙ্গ। তার মানে অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গের কণাগুলো কিভাবে চলবে, সমকোণে চলবে বা লম্বভাবে চলবে। তাহলে এই ধরনের তরঙ্গকে আমরা বলতে পারি অনুপ্রস্থ তরঙ্গ। আচ্ছা, এবার আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে এবার একটু যাই। তো অনুপ্রস্থ তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গ এটাকে মূলত ল্যাঙ্গিটিউডিনাল তরঙ্গ বলা হয় এবং এটাকে ট্রান্সভার্স ওয়েভ বলা হয়। তো অনুপ্রস্থর ক্ষেত্রে দেখো, একটা স্প্রিং আমরা যদি এরকম করে যদি চিন্তা করি যে স্প্রিংটা এবার টানছি, টানার পরে কী হয়েছে, স্প্রিংটার একটু কি সংকোচন হবে নাকি প্রসারণ হবে? প্রসারণ হবে। তার মানে এটা যদি আমরা টানি, তার মানে এটা এরকম প্রসারিত হয়ে যাবে। আবার যদি এটা ছেড়ে দেই তাহলে ধীরে ধীরে কী হবে, এভাবে সংকুচিত হবে। তার মানে একটা তরঙ্গ আমরা যদি স্প্রিং এইরকম করে করি, স্প্রিং যদি নড়াচড়া করায় অথবা দুই পাশে যদি এরকম করে টানি, তাহলে দেখা যাবে এটার মাঝখানে কি হচ্ছে, একটা সংকোচন হচ্ছে অথবা প্রসারণ হচ্ছে। তার মানে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে যদি তরঙ্গ সামনের দিকে অগ্রসর হয়, শক্তির যদি স্থানান্তর হয়, যেখানকার কণা সেখানেই যদি থাকে, তাহলে এই ধরনের তরঙ্গকে আমরা কি বলতে পারি, অনুদৈর্ঘ্য তরঙ্গ বলতে পারি। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ এটা ডেফিনেটলি কি বরাবর হচ্ছে, লম্ব দৈর্ঘ্য বরাবর হচ্ছে। তাহলে দৈর্ঘ্য বরাবর এই তরঙ্গটা সংকোচন প্রসারণের মাধ্যমে গতিশীল হয় বলে এই ধরনের তরঙ্গকে আমরা বলতে পারি অনুদৈর্ঘ্য তরঙ্গ। মোস্ট অফ দ্য পয়েন্ট এখানে হলো, দেখো এই একটা তরঙ্গের কণা তার পাশের কণা কি অবস্থায় আছে, ডেফিনেটলি এখানে এরা সমান্তরালে আছে, তাই না? তার মানে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গের কণাগুলো কিভাবে আন্দোলিত হবে, সমান্তরালে হবে। আরেকটা কি শর্ত হবে এখানে, মূলত সংকোচন হবে। আরেকটা কি শর্ত হবে এখানে, বলো বলো, সংকোচন হওয়ার পরে কি হবে, আবার প্রসারণ হবে। তার মানে সংকোচন প্রসারণ হয়ে সমান্তরালে যদি তরঙ্গের কণাগুলো অগ্রসর হয়, তবে এই ধরনের অবস্থাকে আমরা বলতে পারি অনুদৈর্ঘ্য তরঙ্গ। তোমরা কি বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, তাহলে আমরা খুব অল্প সময়ের মধ্যে তরঙ্গ সম্পর্কে একটা কনসেপ্ট ক্লিয়ার হইলাম। এখানে তরঙ্গের প্রকারভেদের ক্ষেত্রে অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ নিয়ে আলোচনা করলাম। ক্লিয়ার সবাই? বাদবাকি অংশ তোমাদের আরও বেশি স্টাডি করতে হবে। আর আমরা এখনও যে আলোচনাটা করব, বেশি ইম্পর্টেন্স, তরঙ্গ সম্পর্কে বুঝতে গেলে, তরঙ্গ সম্পর্কে ফুল কনসেপ্ট ক্লিয়ার হতে গেলে, যে কোনো ধরনের সৃজনশীল এবং এমসিকিউর উত্তর দিতে গেলে আমাদের তরঙ্গ সংশ্লিষ্ট যে রাশিগুলো আছে এই রাশিগুলো সম্পর্কে আমাদের ধারণা অর্জন করতে হবে। তো চলো আমরা প্রথমে সেই রাশিগুলো সম্পর্কে ধারণা অর্জন করি। প্রথমে আমরা সাম্য অবস্থা সম্পর্কে আমরা ধারণা নিয়েছি, তাই না? আচ্ছা, আমি চিত্রটাকে আরেকটু সুন্দর করে দাগানোর চেষ্টা করি। এই যে দাগালাম, এরপরে কি করলাম, এই রকম করে আমরা একটা তরঙ্গের সাইন দাগালাম বা চিহ্ন দাগালাম। ডেফিনেটলি এটা আমাদের কোন অক্ষ, ওয়াই অক্ষ। এইটা কি আমাদের মূলবিন্দু এবং এইটা আমাদের কোন অক্ষ, এটা হলো আমাদের এক্স অক্ষ, তাই না? এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপরে আমরা যা দাগিয়েছি এটা কি আসলে তরঙ্গ নাকি এটা একটা তরঙ্গের লেখচিত্র? এটা একটা তরঙ্গের লেখচিত্র বা তরঙ্গের গ্রাফ। আর এই গ্রাফকে আমরা বলতে পারি সাইনোসয়েডাল ওয়েভ। কি বলতে পারি? সাইনোসয়েডাল ওয়েভ বা সাইন তরঙ্গ। মূলত তরঙ্গের যে রাশিমালাগুলো আমরা পেয়ে থাকি এই রাশিমালাগুলো সাইন এর অনুপাতে হয়। তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে উঠে এই সম্পর্কে ডিটেলস জানতে পারবে। তো এই তরঙ্গ সংশ্লিষ্ট রাশির ক্ষেত্রে দেখো, এই সাম্য অবস্থা থেকে তরঙ্গের কণা ধীরে ধীরে উপরে উঠতে 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 একসময় কি সর্বোচ্চ এই পর্যন্ত উঠছে, তারপর আবার ধীরে ধীরে কি নিচের দিকে আসছে। তার মানে এই সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ যে কোনো একদিকে, এই দিকে এতদূর পর্যন্ত আসছে, আবার সাম্য অবস্থান থেকে তার অপোজিট দিকে সর্বোচ্চ এই পরিমাণ দূরত্ব অতিক্রম করে আসছে, আবার সাম্য অবস্থান থেকে এই পরিমাণ দূরত্ব অতিক্রম করে উপরে উঠছে। তাহলে আমরা এই সর্বাধিক যে দূরত্বটা অতিক্রম করলো সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে, হতে পারে এটা উপরে অথবা নিচে, এই দূরত্বকে আমরা বলতে পারি বিস্তার বলতে পারি। কি বলতে পারি? বিস্তার বলতে পারি। আর এই বিস্তারকে আমরা ছোট হাতের এ দিয়ে প্রকাশ করতে পারি। তোমরা চাইলে বড় হাতের এ দিয়েও বিস্তারকে প্রকাশ করতে পারো। তাহলে আমরা বিস্তারের সংজ্ঞা এভাবে দিব যে তরঙ্গ কণা সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে বিস্তার বলা হয়। কথা কি ক্লিয়ার সবার? বিস্তার কাকে বলে? তরঙ্গ কণা সাম্য অবস্থা থেকে যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে, হতে পারে উপর দিকে হতে পারে নিচের দিকে, এই সর্বাধিক যে দূরত্ব গেল এই দূরত্বকে আমরা বলতেছি
বিস্তার। আর বিস্তারের একক কি বলো তো দেখি? এটা একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক মিটার হয়, তার বিস্তারের এককও হবে মিটার। বিস্তারকে প্রকাশ করব আমরা কি দিয়ে? ছোট হাতের এ অথবা বড় হাতের এ দিয়ে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ছোট হাতের এ দিয়ে প্রকাশ করাই ভালো। এরপরে দেখো যে তরঙ্গর ক্ষেত্রে এখান থেকে একটি তরঙ্গ শুরু হয়েছে, তাহলে এই তরঙ্গটা যদি এই পর্যন্ত আসে তার মানে একটা কি অর্ধ তরঙ্গ সম্পন্ন হয়েছে। আবার এখান থেকে এই পর্যন্ত যদি আসে তাহলে কি আরেকটি অর্ধ তরঙ্গ উৎপন্ন হয়েছে। আমরা ধরলাম যে এই পয়েন্টের নাম হলো এ, এই পয়েন্টের নাম হলো বি, এই পয়েন্টের নাম সি, এই পয়েন্টের নাম ডি, এই পয়েন্টের নাম হলো ই। এবার বলো তো এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত যেই একটা সাইকেল তৈরি হয়েছে, এই সাইকেলটাকে আমরা বলতে পারি হাফ সাইকেল। কি বলতে পারি? হাফ সাইকেল, অথবা আমরা এটাকে বাংলায় বলতে পারি অর্ধ তরঙ্গ। তাহলে একটা অর্ধ তরঙ্গ তৈরি হয়েছে, আবার বি থেকে সি পর্যন্ত গেলে কি আরেকটা হাফ সাইকেল তৈরি হয়েছে। দ্যাট মিন্স এ থেকে সি পর্যন্ত, এ থেকে সি পর্যন্ত একটা কি তৈরি হয়েছে? একটি ফুল সাইকেল তৈরি হয়েছে। আর একটা ফুল সাইকেল তৈরি হয়েছে, দ্যাট মিন্স আমরা এটাকে বলতে পারি একটি পূর্ণ স্পন্দন তৈরি হয়েছে। আর একটি পূর্ণ স্পন্দন তৈরি হয়েছে বলতে আমরা বলতে পারি একটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়েছে, তাই না? তাহলে একটি পূর্ণ স্পন্দন বা একটা পূর্ণ তরঙ্গ মূলত কয়টা সাইকেলের সমন্বয়ে গঠিত? দুইটা হাফ সাইকেলের সমন্বয়ে গঠিত। অর্থাৎ দুইটা হাফ সাইকেল মিলে একটা কি ফুল সাইকেল তৈরি হয়েছে। অর্থাৎ এ থেকে সি পর্যন্ত একটা পূর্ণ স্পন্দন বা একটা পূর্ণ তরঙ্গ গঠিত হয়েছে। তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারি যে সি থেকে শুরু করে ই পর্যন্ত, তাহলে এখানেও কি একটা ফুল সাইকেল বা একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়েছে। তাহলে আমরা বলতে পারি এ থেকে ই পর্যন্ত কয়টি পূর্ণ স্পন্দন হয়েছে? দুইটি পূর্ণ স্পন্দন সম্পাদিত হয়েছে। ক্লিয়ার সবাই? তাহলে দেখো যে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে 1 মিনিট লাগতে পারে। একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে, অর্থাৎ তরঙ্গের কণা এখান থেকে এই পর্যন্ত আসতে যদি 5 মিনিট লাগতে পারে কিনা, 5 সেকেন্ড লাগতে পারে কিনা, 0.1 সেকেন্ড লাগতে পারে কিনা। তার মানে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যতটুকু সময় লাগবে এই সময়টাকে আমরা বলবো পর্যায়কাল, তাই না? আচ্ছা, তাহলে এই পূর্ণ স্পন্দন এটাকে আবার আমরা আরেকটা সুন্দর কথাও বলতে পারি মনে রাখার সাথে, এটা একটা পর্যায়ও বলতে পারি। মানে একটা পর্যায় সম্পন্ন করা বলতে একটা পূর্ণ স্পন্দন বা পূর্ণ তরঙ্গ বা ফুল সাইকেল সম্পন্ন করা বোঝায়। ক্লিয়ার? তাহলে একটি পর্যায় সম্পন্ন করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলা হয়। আরেকবার বলো তো দেখি তোমরা। বাস, এই পর্যায়কালকে বড় হাতের টি দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? আর পর্যায়কাল, কাল মানে কি সময় বোঝায়, আর সময়ের একক কি? তাই পর্যায়কাল এটার একক হলো সেকেন্ড। তোমাদের মনে আছে এই যে একটু আগে বিস্তার পড়লাম, বিস্তারের একক কি ছিল? মিটার দিয়ে প্রকাশ করব, রাইট? আচ্ছা, এইবার আমরা আরেকটা ইকুয়েশন নিয়ে একটু পড়াশোনা করি। সেটা হলো এই একটি পর্যায় সম্পন্ন করতে একটা দূরত্ব অতিক্রম করতে হয়েছে কি না তরঙ্গ কণাকে। একটি পর্যায় সম্পন্ন করতে যে দূরত্ব অতিক্রম করতে হয় এই দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। একটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে যে দূরত্ব অতিক্রম করে তরঙ্গ কণা এই দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে দেখো এ থেকে সি পর্যন্ত আমি ধরলাম যে এখান থেকে এই পর্যন্ত, তাহলে একটা দূরত্ব হয়েছে কিনা, এই দূরত্বকে বলবো আমরা একটা তরঙ্গ দৈর্ঘ্য সম্পাদিত হয়েছে, এটাই তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যকে এইরকম একটা প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। তোমরা জানো এই প্রতীকটার নাম কি? ল্যামডা। ল্যামডা দিয়ে তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করা হয়। তাহলে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে তরঙ্গ কণা যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। ক্লিয়ার? তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। আর তরঙ্গ দৈর্ঘ্যের এককটা কি বলো তো দেখি? তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করি আমরা ল্যামডা দিয়ে, আর তরঙ্গ দৈর্ঘ্যের একক হলো, যেহেতু দৈর্ঘ্যের একক মিটার তাই তরঙ্গ দৈর্ঘ্যের একক হলো মিটার। তাহলে এখানে আরেকটা বিষয় দেখো, যদি তরঙ্গের কণাটা এরকম হয় যে ঠিক এখান থেকে এই পর্যন্ত হয়েছে, আচ্ছা বলো তো এখানে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়েছে কিনা? একটা পূর্ণ স্পন্দন হতে এখানে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? মাত্র এতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমরা বলবো এইটাই হলো একটা ল্যামডা, এটাই একটা তরঙ্গ দৈর্ঘ্য।
কারণ শর্ততে বলা হয়েছে যে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। তাহলে এখানে একটা পূর্ণ স্পন্দন হয়েছে। ডেফিনেটলি চিত্রটা যদি এইরকমটা হতো যে এখান থেকে এই পর্যন্ত একটা পূর্ণ স্পন্দন হয়েছে, তাহলে এই দূরত্বকে আমরা কি বলতে পারতাম? তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারতাম বা ল্যামডা বলতে পারতাম, তাই না? তাই ল্যামডার মানটা ছোট হতে পারে, বড় হতে পারে, যে কোনো মাপ হতে পারে। অর্থাৎ আমাদের এখানে দেখতে হবে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়েছে কিনা। এখানে আরেকটা বিষয়, যদি মনে করো এখানকার যে বিন্দুটা আছে এখান থেকে একটা তরঙ্গ কণা যদি যাত্রা শুরু করতে পারে না, এখান থেকে যাত্রা শুরু করলো, যাত্রা করার পরে এখান থেকে গিয়ে আবার যদি এই বিন্দুতে পৌঁছে যায়, তাহলে কি আমরা একটা পূর্ণ স্পন্দন বলতে পারি কি না? আচ্ছা, এখানে তোমাদের আরেকটা বিষয় মনে রাখার সাথে বলে দেই, একটি পূর্ণ স্পন্দন বা একটা ফুল সাইকেল বলতে আমরা অ্যাভারেজ 360 ডিগ্রি বুঝবো। কত ডিগ্রি? কারণ এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এ থেকে বি পর্যন্ত 180 ডিগ্রি, বি থেকে সি পর্যন্ত 180 ডিগ্রি, 180 ডিগ্রি আর 180 ডিগ্রি মিলে কত? 360 ডিগ্রি হয়েছে। তার মানে একটি পূর্ণ স্পন্দন সম্পাদিত হয়েছে। তাহলে ডেফিনেটলি এই পয়েন্টের নাম যদি বলি আমি পি আর এই পয়েন্টের নাম যদি বলি আমি কিউ, তাহলে পি থেকে কি পর্যন্ত ডেফিনেটলি 360 ডিগ্রি হয়েছে। আর যেখান থেকে যেই পর্যন্ত 360 ডিগ্রি কমপ্লিট হবে সেখান থেকে সেই পর্যন্ত একটা পূর্ণ স্পন্দন, একটা পূর্ণ তরঙ্গ, একটা পর্যায়, একটা ফুল সাইকেল। তাহলে এবার বলো তো, পি থেকে যাত্রা শুরু করলে কোন জায়গায় গিয়ে একটা ফুল সাইকেল, হাফ সাইকেল তৈরি হবে? এই যে এই জায়গায়, তাই না? আমি ধরলাম যে এটার নাম হলো আর, তার মানে পি থেকে আর পর্যন্ত হাফ সাইকেল, আর থেকে কিউ পর্যন্ত কি হাফ সাইকেল, আর এই জন্য পি থেকে কিউ পর্যন্ত। তাহলে এই পি থেকে কিউ পর্যন্ত একটা ফুল সাইকেল হয়ে এতটুকু দূরত্ব অতিক্রম করছে। তার মানে এইটাকে আমরা কি বলতে পারি? এই দৈর্ঘ্যকে কি বলতে পারি? তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে এইটাকেও আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি। ক্লিয়ার? তাহলে একটা তরঙ্গ বা একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে কি বলে? ওই যে পড়াইলাম, পর্যায়কাল। এখন 1 সেকেন্ডে একটা পূর্ণ স্পন্দন হতে পারে, 1 সেকেন্ডে 10টা হতে পারে কিনা? মাত্র 1 সেকেন্ড সময় 10টা পূর্ণ স্পন্দন হয়ে গেছে, হতেই পারে। 1 সেকেন্ডে যদি 100টা হয়, হতে পারে না? কারণ তরঙ্গ তো অনেক গতিশীল। যদি 1 সেকেন্ডে 50টি পূর্ণ স্পন্দন হয়, তাহলে এটাকে বলবো আমরা 50 হার্জ ফ্রিকোয়েন্সি বিশিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলা হয়। কি বলা হয়? কম্পাঙ্ক। তাহলে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন হয় তাকে কি বলা হয়? কম্পাঙ্ক। কম্পাঙ্কের ইংরেজি কি? ফ্রিকোয়েন্সি। কম্পাঙ্কের ইংরেজি ফ্রিকোয়েন্সি। আর কম্পাঙ্কের এককটা কি? কম্পাঙ্কের একক হলো হার্জ। এই হার্জকে আমরা মূলত প্রকাশ করি এইচ জেড দিয়ে। তাহলে ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্ক, এইটাকে আমরা প্রকাশ করি এইচ জেড দিয়ে। আর হার্জ বলতেই বোঝায় পার সেকেন্ড, প্রতি সেকেন্ড। যাহাই হার্জ তাহাই হলো এস ইনভার্স 1, অর্থাৎ প্রতি সেকেন্ড বলতেই হার্জ বোঝায়। তাহলে বলো তো, 1 সেকেন্ডে 50টি পূর্ণ স্পন্দন হয়েছে, ফ্রিকোয়েন্সি কত? 1 সেকেন্ডে যদি 20টি পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় তাহলে তার কম্পাঙ্ক কত হবে? 20 হার্জ। একটি বস্তুর কম্পাঙ্ক 15 হার্জ বলতে কি বোঝো? 1 সেকেন্ডে বস্তুটির 15টি পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়েছে বোঝায়, তাই না? আমরা যে বৈদ্যুতিক লাইন ব্যবহার করি, এই বৈদ্যুতিক লাইনে তোমরা মোবাইলের চার্জারগুলো দেখবা যে সেখানে কম্পাঙ্ক দেওয়া থেকে 50 থেকে 60 হার্জ লেখা থাকে চার্জারে। তার মানে এই যে আমরা এসি লাইনটা দেখতেছি, এসি ডিসি যে লাইনটা আছে আমাদের কারেন্টের, এই এসি লাইনে ফ্রিকোয়েন্সি হলো 50 থেকে 60 হার্জ। তার মানে এই কারেন্টটা এসি মানে অল্টারনেটিভ কারেন্ট, দিক পরিবর্তী প্রবাহ। 1 সেকেন্ডে এই কারেন্টটা 50 থেকে 60 বার দিক পরিবর্তন করে, তড়িৎ প্রবাহের দিক 1 সেকেন্ডে 50 থেকে 60 বার দিক পরিবর্তন করে বলে এটার কম্পাঙ্ক হলো 50 থেকে 60 হার্জ। তাহলে আমরা কি কম্পাঙ্ক ক্লিয়ার? এইবার দশা সম্পর্কে একটু আলোচনা করি। এই যে তরঙ্গের কণাগুলো যে সামনের দিকে যাচ্ছে, তাহলে একটা নির্দিষ্ট বেগ নিয়ে যাচ্ছে কিনা? যাচ্ছে। তাহলে তরঙ্গর যে কণাগুলো একটা নির্দিষ্ট বেগ নিয়ে যাচ্ছে, এই বেগের সম্মুখ অবস্থায়কে বলা হচ্ছে দশা। এটাকে ইংরেজিতে বলা হয় ফেজ। কি বলা হয়?
তাহলে তরঙ্গ বেগ সংশ্লিষ্ট কোনো কণার গতির সম্যক অবস্থা, মানে যে কোনো জায়গার একটা অবস্থাই হলো এক একটা করে ফেজ বা এক একটা করে দশা। মানে এই অবস্থায় কত বেগ আছে, কি অবস্থায় আছে, এটা হলো একটা ফেজ। এই অবস্থায় কত আছে, কত বেগে আছে, গতির যে সম্যক অবস্থা, এটাকে বলতেছি একটা ফেজ বা একটা দশা। ক্লিয়ার? এরপরে দেখো তরঙ্গ পাদ এবং তরঙ্গ শীর্ষ, এই দুইটার মধ্যে একটু ক্লিয়ার দেখো যে এই যে একটা তরঙ্গ উৎপন্ন হতে গিয়ে সবার উপরে এই বিন্দুটা তৈরি হয়েছে, তার মানে এই বিন্দু এগুলোকে বলতেছি আমরা তরঙ্গের শীর্ষবিন্দু বা তরঙ্গ শীর্ষ। আর এই দুইটা তরঙ্গ সাম্য অবস্থায় যেখানে মিলিত হয়েছে এইটাকে বলা হয় তরঙ্গ পাদ। মনে থাকবে? আচ্ছা, তাহলে তরঙ্গ শীর্ষ হয়েছে, তরঙ্গ পাদ হয়েছে, তরঙ্গ দৈর্ঘ্য আমরা বুঝলাম, পূর্ণ স্পন্দন বুঝলাম, পর্যায়কাল বুঝলাম, কম্পাঙ্ক বুঝলাম, বিস্তার, দশা সবগুলোই আমাদের মোটামুটি বোঝা শেষ হয়ে গেছে। এইবার আমরা এখান থেকে তরঙ্গ বেগ নিয়ে একটু কথা বলি। তরঙ্গ বেগ, আচ্ছা বলো তো বেগের ইংরেজি কি? বেগের ইংরেজি ভ্যালোসিটি। বেগের একক কি? মিটার পার সেকেন্ড। তার মানে তরঙ্গ বেগকে মূলত আমরা ভ্যালোসিটির ভি দিয়ে প্রকাশ করি, আর তরঙ্গ বেগের একক হলো মিটার পার সেকেন্ড। তার মানে প্রতি সেকেন্ডে যত মিটার দূরত্ব অতিক্রম করে, কে অতিক্রম করবে? তরঙ্গের কণা। তাহলে তরঙ্গের কণা প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ বেগ, আর তরঙ্গ বেগের একক হলো মিটার পার সেকেন্ড। আর এই তরঙ্গ সংশ্লিষ্ট মোটামুটি আমাদের এই রাশিগুলো দিয়ে আমাদের এখন পরবর্তীতে তরঙ্গ সংশ্লিষ্ট সামান্য কিছু ম্যাথমেটিক্যাল টাইপ আমাদের কমপ্লিট করতে হবে। এই ম্যাথমেটিক্যাল টাইপগুলোর মধ্যে আমি প্রথমে একটু সূত্র দেখাই দিচ্ছি, অল্প কয়েকটা সূত্র, এগুলো আজকে নোট করে নাও। আগামী ক্লাসে আমি তরঙ্গ সংশ্লিষ্ট যে রাশিগুলো আছে এই রাশিগুলোর সমন্বয় সূত্রগুলো দিয়ে আমি তোমাদের ম্যাথমেটিক্যাল টাইপ কমপ্লিট করাবো ইনশাল্লাহ। তো দেখো যে প্রথম সূত্র আমরা দেখব সেটা হলো ভি ইজ ইকুয়াল এফ ল্যামডা, এই একটা সূত্র। 2 নম্বর আরেকটা সূত্র দেয়, সেটা হলো তরঙ্গের সরণ সংশ্লিষ্ট সূত্র, সেটা হলো এস ইজ ইকুয়াল ভি ল্যামডা, সরি এখানে ভি ল্যামডা না, এটা হলো এন ল্যামডা। এস ইজ ইকুয়াল এন ল্যামডা, ভি ইজ ইকুয়াল এফ ল্যামডা। হ্যাঁ, আর যদি তরঙ্গের কম্পাঙ্ক যদি একই হয় এবং দুইটা মাধ্যম, একটা মাধ্যমে এ হয় আর একটা মাধ্যম যদি বি হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি ভি এ বাই ভিবি ইজ ইকুয়াল ল্যামডা এ বাই ল্যামডা বি। মাধ্যমটা যদি এরকম আলাদা আলাদা হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি। তো মূলত আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো অনেক সিম্পল। এখানে আমাদের আরেকটা সূত্র আমাদের মোটামুটি ব্যবহার হবে, যে সূত্রটা আমরা ক্লাস 9-এর প্রথম দিকেই গতির অধ্যায়ে পড়ছি, যে এস সমান সমান কি বিটি, সমবেগের ক্ষেত্রে যে সূত্রটা আমরা পড়ছি এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। আর এখানে আমাদের আরও কিছু বিষয় মনে রাখতে হবে, যে তোমার পর্যায়বৃত্ত আন্দোলন বা পূর্ণ স্পন্দন বা সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্য এগুলো সম্পর্কে স্টাডি করতে হবে। আর বায়ুমাধ্যমে শব্দের বেগ হলো 332 মিটার পার সেকেন্ড, পানি মাধ্যমে শব্দের বেগ 1450 মিটার পার সেকেন্ড। এগুলো সংশ্লিষ্ট কিছু জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, এগুলো একটু তোমরা বাসা থেকে স্টাডি করো। আগামী দিন আমি পর্যায়ক্রমে সার্বিকভাবে সবগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। সে নাগাদ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্যতা এবং দীর্ঘায়ুতা কামনা করে আজকে এই ক্লাসটি শেষ করছি। নিউটেক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে ক্লাসে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।